আচ্ছা, তাহলে শুরু করলাম। ঠিক আছে। সাকিব শিহাব, শুরু করলাম তাহলে। জি ভাইয়া। আচ্ছা কোরআন ভাইয়া। আচ্ছা, আমরা পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করতেছিলাম। গতকালকে আমরা পর্যাবৃত্ত গতি কাকে বলে, তারপর স্পন্দন গতি কাকে বলে এই সম্পর্কে জানছিলাম। আমরা সেগুলো একটু রিভিউ করি। প্রথমে প্রথমে আমরা জানি যে পর্যাবৃত্ত গতি কাকে বলে। কোন বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে ওই বস্তু কণার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। অর্থাৎ একটা বস্তুর গতি যদি এমন হয় এটি একটি নির্দিষ্ট সময় পর পর তার গতীয় অবস্থা আবার রিপিট করে বা পুনরাবৃত্তি করে, তাহলে সেই বস্তুর গতিকে বলে পর্যাবৃত্ত গতি বা পেরিওডিক মোশন। এই যে যে নির্দিষ্ট সময়টা, যে সময় পরে বস্তুর গতি অবস্থার আবার পুনরাবৃত্তি হয়, তাকে বলা হয় পর্যায়কাল। আমরা দেখছিলাম যে পর্যাবৃত্ত গতি বিভিন্ন প্রকারের হইতে পারে। পর্যাবৃত্ত গতির শেপ বিভিন্ন রকম হইতে পারে। সরল রৈখিক হইতে পারে, বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে। বিভিন্ন প্রকার পর্যাবৃত্ত গতির মধ্যে একটা বিশেষ এক প্রকারের পর্যাবৃত্ত গতি হলো স্পন্দন গতি। স্পন্দন গতি হলো কি টু অ্যান্ড ফ্রো টাইপ অফ পেরিওডিক মোশন। অর্থাৎ পর্যাবৃত্ত গতি যদি এমন হয় যে এটি এর পর্যায়কালে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাহলে ওই বস্তু কণার গতিকে বলা হয় স্পন্দন গতি। স্পন্দন গতিও বেশ কিছু রকমের হইতে পারে, আমরা দেখছিলাম। সেই স্পন্দন গতির মধ্যে বিশেষ একটা প্রকার ছিল সরল ছন্দিত স্পন্দন। আচ্ছা, তাহলে আজকে আমরা স্পন্দন গতি সম্পর্কে কিছুটা আলোচনা করব প্রথমে। আচ্ছা, ধরো একটা বস্তু, এটা হচ্ছে যে এইখান থেকে এই অবস্থানে নিয়ে বস্তুটাকে ছেড়ে দেওয়া হইলো। তাহলে বস্তু স্প্রিং কল্পনা করো তোমরা, একটা স্প্রিং কে এই অবস্থান এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থান। স্প্রিং কে এই অবস্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। তাহলে স্প্রিংটা কি হবে, এভাবে এভাবে দুলতে থাকবে। এই স্প্রিং এর গতিকে আমরা বলছিলাম যে এক প্রকার স্পন্দন গতি। স্পন্দন গতির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে স্পন্দন গতির ক্ষেত্রে বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর দিকে আসতে চায়। সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলছিলাম সাম্যাবস্থান বা ইকুইলিব্রিয়াম। আর স্পন্দন গতির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে স্পন্দন স্পন্দন গতির ক্ষেত্রে বস্তুর উপর যে বল প্রযুক্ত হয় তা সবসময় সে সাম্যাবস্থানের দিকে কাজ করে। এই বস্তুর উপর বল সাম্যাবস্থানের দিকে কাজ করার জন্যই বস্তু সবসময় সাম্যাবস্থানের দিকে আসতে চায়। আর আমরা দেখছিলাম যে স্পন্দন গতির ক্ষেত্রে সাম্য অবস্থান থেকে সরণ এবং বস্তুর উপর প্রযুক্ত বল পরস্পরের বিপরীতমুখী। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে বস্তুর উপর প্রযুক্ত ত্বরণ অথবা বস্তুর ত্বরণ এবং সাম্য অবস্থান থেকে সরণ পরস্পরের বিপরীতমুখী। ঠিক আছে, তো এই পর্যন্ত তো সবার মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে তার মধ্যে আরেকটা কথা আমরা বলছিলাম, স্পন্দন গতি F equal to minus k into x to the power n। স্পন্দন গতির ক্ষেত্রে বল এই সূত্রটা মেনে চলে, যেখানে n এর মান হবে 1, 3, 5, 7, 9 ইত্যাদি বেজোড় সংখ্যা, কোনো জোড় সংখ্যা হইতে পারবে না। এই সূত্র থেকে আমরা বুঝতে পারতেছি যে স্পন্দন গতির ক্ষেত্রে বলের দিক এবং সরণের দিক পরস্পর বিপরীতমুখী। অতএব স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণের দিক
এবং সরণের দিক পরস্পর বিপরীতমুখী। এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি যে স্পন্দন গতির ক্ষেত্রে বলের মান হবে সাম্য অবস্থান থেকে সরণের মানের বেজোড় ঘাতের সমানুপাতিক। আচ্ছা, কালকে আমি বলছিলাম যে স্পন্দন গতির ক্ষেত্রে বলের মান সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক, এই কথাটা শুধুমাত্র সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে সত্য, কিন্তু যদি আমরা পুরা স্পন্দন গতির ক্ষেত্রে বলতে চাই তাহলে হবে বলের মান সাম্য অবস্থান থেকে সরণের বেজোড় ঘাতের সমানুপাতিক এবং বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী। আমরা দেখছিলাম যে বস্তুটা যখন, এটা হচ্ছে বস্তুর সাম্য অবস্থান, বস্তু যখন সাম্য অবস্থান থেকে ডান দিকে যায় তখন বল বা ত্বরণ কাজ করে বাম দিকে, আবার বস্তু যখন সাম্য অবস্থান থেকে বাম দিকে যায় তখন বল বা ত্বরণ কাজ করে ডান দিকে। সরণ যেই দিকেই হোক না কেন ত্বরণ বা বল সবসময় সাম্য অবস্থানের দিকে কাজ করে। আর আমরা যেহেতু সরণ সবসময় সাম্য অবস্থান থেকে মাপি, সেহেতু দেখা যাচ্ছে যে সরণ এবং বল বা সরণ এবং ত্বরণ পরস্পরের বিপরীতমুখী হচ্ছে। তাহলে তোমরা দেখো যে বল স্পন্দন গতির ক্ষেত্রে বল সমান মাইনাস কে এক্স হইতে পারে, মাইনাস কে এক্স কিউব হইতে পারে, মাইনাস কে এক্স টু দি পাওয়ার 5 হইতে পারে, মাইনাস কে এক্স টু দি পাওয়ার 7 হইতে পারে, অর্থাৎ এক্স এর পাওয়ার যে কোনো বেজোড় সংখ্যা হইতে পারে। যদি বলের মান মাইনাস কে ইন্টু, হ্যাঁ সেটা বলতেছি একটু পরে, দাঁড়াও। যদি বলের মান মাইনাস কে ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এন এর মান যে কোনো বেজোড় সংখ্যা হয়, অর্থাৎ তাহলে সেটাকে আমরা বলবো যে সেটা হচ্ছে স্পন্দন গতি। এইটুক বুঝতে পারছো তো সবাই? তাহলে কোন একটা বস্তুর উপর বল কাজ করতেছে, সেই বস্তুর উপর প্রযুক্ত বলটা বস্তুর সাম্য অবস্থান থেকে সরণের বিপরীত দিকে এবং সেই বস্তুর উপর প্রযুক্ত বলের মানটা হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স টু দি পাওয়ার একটা বেজোড় সংখ্যা। তাহলে সেই বস্তুর গতিটাকে আমরা বলতে পারি বস্তুটা স্পন্দন গতিতে আছে। কেউ যদি আমাকে একটা বস্তুর গতি দিয়ে, ঠিক আছে, বলে যে সেই বস্তুর উপর প্রযুক্ত বল সমান মাইনাস কে ইন্টু এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন এর মান হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে সেই বস্তুর গতিটা আমরা বলতে পারবো যে এটা একটা স্পন্দন গতিতে আছে। তাহলে এখানে একটা প্রশ্ন যে সবসময় কেন বেজোড় সংখ্যা আসতেছে, জোড় সংখ্যা কেন আসতেছে না? আচ্ছা, এইখানে দেখো আমরা ধরছি সাম্য অবস্থানে যখন থাকে বস্তু তখন তার সরণ কত? শূন্য। আমরা ডান দিকে সরণটাকে পজিটিভ ধরলাম, বাম দিকে সরণটাকে নেগেটিভ ধরলাম। আচ্ছা, আমরা প্রথমে মাইনাস কে এক্স এই সূত্রটা দেখি। তাহলে দেখো বস্তু যখন ডান দিকে যাচ্ছে তখন তার সরণ পজিটিভ হচ্ছে। সরণ যদি পজিটিভ হয় তাহলে এফ এর মানটা কি হবে? মাইনাস কে ইন্টু এক্স, অর্থাৎ নেগেটিভ। তাইলে সরণের দিক যদি হয় ডান দিকে তাহলে বলের দিক হবে বাম দিকে, তাহলে সরণ এবং বল পরস্পরের বিপরীতমুখী, এই কথাটা এক্ষেত্রে খাটলো। বস্তু আবার যখন বাম দিকে যাবে তখন দেখো সরণের মানটা কি আসতেছে? নেগেটিভ, ঠিক আছে। সরণের মানটা যদি নেগেটিভ আসে, মাইনাস এক্স আসে, তাহলে এফ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু, এখানে সরণের জায়গায় আসবে কি? মাইনাস এক্স। তাহলে দেখো সরণ যখন বাম দিকে হচ্ছে তখন এক্স এর মানটা হচ্ছে মাইনাস এক্স, তখন এফ হবে কি? মাইনাস কে ইন্টু মাইনাস এক্স, মানে হচ্ছে কি প্লাস কে এক্স। তাহলে দেখো সরণের মানটা যখন নেগেটিভ অর্থাৎ বাম দিকে হচ্ছে তখন বলের মানটা হচ্ছে পজিটিভ অর্থাৎ ডান দিকে। তাহলে সরণ এবং বল পরস্পর বিপরীতমুখী। এখন এই এক্স কিউবের ক্ষেত্রেও এটা সত্য হবে, এক্স টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে সত্য হবে, এক্স টু দি পাওয়ার 7 এর ক্ষেত্রে সত্য হবে। কারণ দেখো এক্স কিউবের যদি মাইনাস মান নাও অর্থাৎ বাম দিকে সরণ নাও, তাহলে এক্স কিউবের ক্ষেত্রেও দেখো এই পুরা মানটা হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ এফ এর মানটা আসবে পজিটিভ, অর্থাৎ বল কাজ করবে ডান দিকে। কিন্তু যদি আমরা জোড় সংখ্যা নেই, অর্থাৎ ধরো এক্স স্কোয়ার নিলাম, তুমি এক্স স্কোয়ার নিলা, তাহলে দেখো বস্তু যখন ডান দিকে যাচ্ছে তখন মাইনাস কে ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর মান প্লাস এক্স, তাহলে বসাইলাম, তাহলে এফ এর মান আসলো মাইনাস কে এক্স স্কোয়ার। কিন্তু ভাইয়া ইয়ার ক্ষেত্রে স্পন্দন গতির ক্ষেত্রে তো আমরা স্কয়ার দিবই না, তো বিজোড় সংখ্যা না হবে না? হ্যাঁ সেটা আমি বলতেছি কেন স্কোয়ার দিব না আর কি। দেখো তাহলে ডান দিকে যখন বস্তু যাচ্ছে
আমরা একটা ধরে নিলাম যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স স্কোয়ার, এটা আমরা এই এখানে খাতায় দেখি যে বল এবং সরণ পরস্পরের বিপরীতমুখী হচ্ছে কিনা, যেটা আমরা টেস্ট করতেছি আর কি, যে এফ এর মান যদি মাইনাস কে এক্স স্কোয়ার হইতো সেটা কি সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে সত্য হইতো কিনা। ঠিক আছে, এক্স স্কোয়ার এর ক্ষেত্রে যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে সত্য হবে না, এক্স টু দি পাওয়ার 6 এর ক্ষেত্রে সত্য হবে না। আমরা শুধু এক্স স্কোয়ার দিয়ে টেস্ট করতেছি, আমরা এক্স টু দি পাওয়ার 1 যেটা অর্থাৎ এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এটা দিয়ে টেস্ট করে দেখলাম যে না এই সূত্রটা সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে সত্য। কিন্তু এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স স্কোয়ার এটা কি স্পন্দন গতির ক্ষেত্রে সত্য কিনা সেটা আমরা একটু টেস্ট করতেছি আর কি। তাহলে দেখো বস্তু যখন ডান দিকে যাচ্ছে তখন এক্স এর মান কি প্লাস, অর্থাৎ সরণ ধনাত্মক, তখন এফ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু প্লাস এক্স স্কোয়ার, অতএব এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স স্কোয়ার। তাইলে সরণের মান আসলো পজিটিভ কিন্তু বলের মান আসলো নেগেটিভ। হ্যাঁ তাইলে এই ক্ষেত্রে ঠিক আছে, তাহলে সরণ এবং বল পরস্পরের বিপরীতমুখী হইলো। কিন্তু তুমি যখন বাম দিকে যাবা তখন এক্স এর মানটা কি নেগেটিভ অর্থাৎ মাইনাস, তাহলে তোমার বলের মান হবে কি এফ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলের মানটা এই ক্ষেত্রে আসবে কি মাইনাস এফ ইন্টু কে এক্স স্কোয়ার। তাহলে দেখো সরণ হইতেছে নেগেটিভ, বল হইতেছে নেগেটিভ, সরণের দিক বলের দিক একই হয়ে যাইতেছে। তাহলে এটা কি সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে সত্য হবে যে সরণের দিক এবং বলের দিক এক? অবশ্যই হবে না। তাহলে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স স্কোয়ার এই সূত্র সরল সন্ধিত স্পন্দন বা সরি স্পন্দন গতির ক্ষেত্রে এটা খাটবে না। তাহলে এক্স এর পাওয়ারটা সবসময় বেজোড় সংখ্যা হইতে হবে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। সবসময় কেন বেজোড় সংখ্যা নিব আমরা, জোড় সংখ্যা কেন হবে না? জোড় সংখ্যা নিলে সেটা স্পন্দন গতির শর্তকে পূরণ করবে না, শুধুমাত্র বেজোড় সংখ্যা নিলেই স্পন্দন গতির শর্তকে পূরণ করবে। ঠিক আছে, জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা এখন এই যে আবার দেখো, তাহলে আমরা বলছিলাম যে এফ এর মান যদি এরকম কোন একটা রূপ থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্পন্দন গতি। এই রূপগুলোর মধ্যে একটা বিশেষ রূপ বা সবচেয়ে সরল রূপ যেটা মাইনাস কে এক্স যদি থাকে, অর্থাৎ স্পন্দন গতির একটা বিশেষ একটা প্রকার, স্পন্দন গতির ক্ষেত্রে বলের মান যদি মাইনাস কে এক্স থাকে সেটাকে আমরা বলি সরল ছন্দিত স্পন্দন বা সরল ছন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তাহলে সরল ছন্দিত স্পন্দনটা স্পন্দন গতিরই একটা বিশেষ প্রকার। স্পন্দন গতির সবচেয়ে সরল যে প্রকার সেটাই হচ্ছে কি সরল ছন্দিত স্পন্দন। স্পন্দন গতির ক্ষেত্রে বলের মান মাইনাস কে এক্স হইতে পারে, মাইনাস কে এক্স কিউব হইতে পারে, মাইনাস কে এক্স টু দি পাওয়ার 5 হইতে পারে, মাইনাস কে এক্স টু দি পাওয়ার 7 হইতে পারে। কিন্তু যদি আমি বলি সরল ছন্দিত স্পন্দন সেই ক্ষেত্রে বলের মান হবে শুধুমাত্র মাইনাস কে এক্স। তাহলে এই সবগুলাই স্পন্দন গতির উদাহরণ, কিন্তু শুধুমাত্র এইটা শুধুমাত্র সরল ছন্দিত স্পন্দনের উদাহরণ, আর এইগুলা সরল ছন্দিত স্পন্দন না। ঠিক আছে, এইটুক বোঝা গেছে সবার? জি বুঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করব সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমরা দেখলাম যে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বলের মান সমান মাইনাস কে ইন্টু এক্স, অর্থাৎ এই সূত্র থেকে বলা যায় বল এবং সরণ পরস্পরের বিপরীতমুখী এবং বলের মান সরণের সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক এবং ত্বরণ এবং সাম্যাবস্থান থেকে সরণ পরস্পরের বিপরীতমুখী। তাহলে দেখো সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশন, অর্থাৎ যত প্রকারের অসিলেশন বা স্পন্দন গতি আছে তার মধ্যে এটা হচ্ছে কি সিম্পলেস্ট ফর্ম। আমরা একটু আগে এটা দেখলাম। আর এটা সিম্পল হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে অসিলেশন ইন স্ট্রেট লাইন, অর্থাৎ এই স্পন্দন গতিটা হচ্ছে সরল রেখা বরাবর। তাহলে দেখো স্পন্দন গতি কিন্তু সব ক্ষেত্রে সরল রৈখিক নাও হইতে পারে। যেমন দোলনা দুলতেছে, দোলনার দোলনা যে দুলতেছে সেটা কিন্তু এক প্রকারের
স্পন্দন গতি, কিন্তু সেটা সরল চন্দ্রিত স্পন্দন না। ঠিক আছে, কিন্তু স্প্রিং এর গতি সেটা কিন্তু আবার সরল চন্দ্রিত স্পন্দন। খুবই ক্ষুদ্র কোণে যদি আমি সরল দোলককে দোলাই তাহলে সেটা সরল চন্দ্রিত স্পন্দন হবে। কারণ যখন সরল দোলককে খুবই ক্ষুদ্র কোণে আমরা আহ ঝুলতে দিব তখন দেখবো যে যে আর কি গতিপথটা সেটা মোটামুটি প্রায় সরল রৈখিক। তাহলে সরল সঞ্চিত স্পন্দন গতির ক্ষেত্রে বলা কি এটা হচ্ছে যে স্পন্দন গতির সবচেয়ে সরল রূপ। আর আর স্পন্দন গতির গতিপথটা সরল রৈখিক ছাড়া অন্যান্য হইতে পারে, কিন্তু সরল সঞ্চিত স্পন্দন যেটা যেটা সবচেয়ে সিম্পল ফর্ম সেটা শুধুমাত্র সরল রৈখিক হবে। তাহলে এখন আমরা স্পন্দন গতির একটা সংজ্ঞা দিব। ঠিক আছে, এই সূত্র থেকে আর কি সংজ্ঞা। একটা বস্তু ধরো গতিশীল আছে, ঠিক আছে, আমাকে কেউ বলে দিল যে ওই বস্তুর উপর প্রযুক্ত বল সমান সমান মাইনাস কে এক্স, তাহলে আমি বলে দিতে পারবো যে এটা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন। কেউ যদি কোনোভাবে প্রমাণ করে দিতে পারে যে ওই বস্তুর উপর প্রযুক্ত বলের মান মাইনাস কে এক্স, তাহলে এই প্রমাণ হয়ে যাবে যে সেটা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন গতিতে আছে। ঠিক আছে, এটা থেকেই সংজ্ঞা। দেখো, কোন দোলনরত কণার গতি যদি এমন হয় যে ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক এবং ত্বরণের দিক সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয়, তবে ওই কোণার গতিকে সরল চন্দ্রিত গতি বলে। তাহলে দেখো, এই যে সূত্র যেটা সেটাই কিন্তু সংজ্ঞার ভিতরে আসছে। আমরা বলছি যে ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক, এবং সরণ যেহেতু সাম্যাবস্থান থেকে দূরে যায় সেহেতু ত্বরণ আসবে কি সাম্যাবস্থানের দিকে, অর্থাৎ ত্বরণের দিক সবসময় সাম্যাবস্থানের দিকে এবং ত্বরণের মানটা হবে সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক। তাহলে সরল চন্দ্রিত স্পন্দন আর শুধু স্পন্দনের মধ্যে একটা জিনিস পার্থক্য দেখো এখানে কি, যে ত্বরণের মানটা সাম্যাবস্থান থেকে সরণের মানের সরাসরি সমানুপাতিক, বা এ ইজ প্রপোর্শনাল টু এক্স, যদি আমরা শুধু মান বিবেচনা করি, দিকের কথা যদি না বলি। কিন্তু যদি আমি স্পন্দন গতি বলি তাহলে এ ইজ প্রপোর্শনাল টু এক্স হইতে পারে, বা এক্স কিউব হইতে পারে, এক্স টু দি পাওয়ার 5 হইতে পারে, অর্থাৎ সরণের মানের যে কোনো একটা বেজোড় ঘাতের সমানুপাতিক, সেটা হচ্ছে স্পন্দন গতি। আর সরল চন্দ্রিত স্পন্দন শুধুমাত্র সরণের মানের সমানুপাতিক। ঠিক আছে, সংজ্ঞাটা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাইতে পারি নাকি? জি। আচ্ছা, দেখো একটা জিনিস, সাম্যাবস্থান সংজ্ঞা আগে বলছি আমরা যে সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে বা যে কোনো স্পন্দনের ক্ষেত্রেই বস্তুটা সবসময় একটা নির্দিষ্ট বিন্দুর দিকে আসতে চায়, কারণ ওই বিন্দুর দিকে সবসময় একটা বল কাজ করে। সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলছিলাম সাম্যাবস্থান বা ইকুইলিব্রিয়াম। তাহলে বস্তু যদি ইকুইলিব্রিয়াম থেকে ডানে যায় তাহলে সেই সরণটাকে আমরা ধরছি পজিটিভ, ইকুইলিব্রিয়াম থেকে যদি বামে যায় সেই সরণটাকে আমরা ধরছি নেগেটিভ। তাহলে দেখো, ইকুইলিব্রিয়াম থেকে যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে বস্তুটাকে ছেড়ে দিলাম, স্প্রিং কে ধরো, একটা স্প্রিং কে স্বাভাবিক অবস্থানে বা সাম্য অবস্থানে আছে সেটাকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে স্প্রিং কিন্তু এভাবে দুলতে থাকবে, এভাবে দুলতে থাকবে। তাহলে দেখো, স্প্রিংটা যাত্রা শুরু করলো এইখান থেকে, সাম্য অবস্থান থেকে। যদি আমরা এই বিন্দুকে কল্পনা করি, সাম্য অবস্থান থেকে কল্পনা করি, তাহলে স্প্রিং এখান থেকে যাত্রা শুরু করলো এবং সে যাত্রা শুরু করলো বাম থেকে ডানে। বাম থেকে ডানে যাত্রা এই বিন্দুকে ক্রস করলো, আবার তার ডান দিকে যে সর্বোচ্চ বিন্দু সেখানে পৌঁছাইলো, আবার সাম্য অবস্থানে ফিরে আসলো। সে যে এখন সাম্য অবস্থানে ফিরে আসলো এটা কিন্তু আসলো কি ডান থেকে বামে। সে কিন্তু যে অবস্থায় যাত্রা শুরু করছিল সে যাত্রা শুরু করছিল কিন্তু বাম থেকে ডানে, সে অবস্থায় কিন্তু ফিরে আসে নাই, সে ফিরে আসছে ডান থেকে বামে। তারপরে সে আরো বামে চলে যাবে এবং সে বাম দিকে সর্বোচ্চ বিন্দুতে যাবে, তারপরে আবার ধীরে ধীরে ডান পাশে ওই বিন্দুতে ফিরে আসলো। তাহলে তাহলে এই যে এই সময়ে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হইলো বা পূর্ণ দোলন সম্পন্ন হইলো। ধর, একটা কণা যদি কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, ওই একই দিক থেকে যদি আবার ওই বিন্দুতে ফিরে আসে
তাহলে একটা পূর্ণ দোলন সম্পন্ন হইলো। তাহলে দেখলাম যে বস্তুটা আমরা ধরলাম সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছিল, তাহলে সে সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছিল কোন দিক থেকে? বাম দিক থেকে। তাহলে সে যখন বাম দিক থেকে ফিরে আসবে তখন তার একটা পূর্ণ দোলন সম্পন্ন হবে। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা, কথাটা? যে দিক থেকে যাত্রা শুরু করবে ওই দিক থেকেই ফিরে আসতে হবে। জি ভাই, বুঝতে পারছি। তাহলে পূর্ণ দোলনের সংজ্ঞাটা বুঝতে পারছো? কোন একটি কম্পমান বস্তু একটি বিন্দু হতে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে ওই বিন্দুতে ফিরে এলে একটি পূর্ণ কম্পন বা স্পন্দন সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন কাকে বলে বোঝা গেল জিনিসটা, যে একটা দোলনরত বস্তু বা স্পন্দন গতিতে আছে এমন একটা বস্তু যে বিন্দু থেকে যাত্রা শুরু করলো সেই বিন্দুতে আবার একই দিক থেকে যখন ফিরে আসবে তখন একটি পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন হইলো। আচ্ছা দেখো তো, এইখান থেকে আমি যাত্রা শুরু করলাম, এখানে গেলাম, আবার এখানে আসলাম, এইটুকে কতটুক দোলন সম্পন্ন হয়েছে? এখানে কিন্তু অর্ধ দোলন সম্পন্ন হয়েছে, ঠিক না? অর্ধেকটা সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, তাহলে আবার দেখাই, তাহলে এখান থেকে যাত্রা শুরু করলাম, এখানে গেলাম, এইখানে গেলাম, আবার এখানে ফিরে আসলাম, তাহলে এখন কি হইলো? পূর্ণ দোলন সম্পন্ন হইলো। ঠিক আছে, তাহলে পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, জি ভাইয়া। এখন পর্যায়কাল বা টাইম পিরিয়ড, পর্যায়কাল সম্পর্কে আরো বিস্তারিত আমরা পড়বো, এখানে শুধু সংজ্ঞাটা একটু বুঝে রাখো, যে এই যে একটা পূর্ণ দোলন হইলো, এই পূর্ণ দোলন হইতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। ঠিক আছে, তার মানে একটা বস্তু যে অবস্থান থেকে যাত্রা শুরু করছিল একই দিক থেকে ওই অবস্থানে ফিরে আসতে যে সময় লাগে সেই সময়টাকে কি বলে? পর্যায়কাল। বা আমরা সংক্ষেপে বলতে পারি কোন একটি কম্পমান বস্তুর একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কি বলে? পর্যায়কাল। এর কম্পমান বস্তু বলতে বোঝানো হচ্ছে যে একটা স্পন্দনরত বস্তু আর কি, যে স্পন্দন গতিতে আছে এমন একটা বস্তু। তাহলে স্পন্দন গতিতে আছে এমন একটা বস্তুর ক্ষেত্রে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে সেটা হচ্ছে কি? পর্যায়কাল। ধরো আমি এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেলাম, আবার এখানে গেলাম, আবার এখানে ফিরে আসলাম, আমার সময় লাগলো ধরো 2 সেকেন্ড, তাহলে পর্যায়কাল কত? 2 সেকেন্ড। যদি এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে গেল, আবার এখানে গেল, আবার এখানে আসলো, সময় লাগলো 3 সেকেন্ড, তাহলে পর্যায়কাল কত? 3 সেকেন্ড। পর্যায়কালকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয় এবং পর্যায়কালের একক কি? সময়ের একক সেকেন্ড। ঠিক আছে, পর্যায়কাল বোঝা গেল? সবাই পর্যায়কাল বুঝতে পারছো তো? জি ভাই, পারছি। আচ্ছা, তাহলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক হচ্ছে কি? একটি কম্পমান বস্তু একক সময়ে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করে তার সংখ্যাকে কি বলা হয়? কম্পাঙ্ক। তাহলে দেখো, ধরো একটা বস্তু 1 সেকেন্ডে 3টা পূর্ণ দোলন সম্পন্ন করে, তাহলে তার কম্পাঙ্ক কত? 3। একটা বস্তু 1 সেকেন্ডে 4টা পূর্ণ দোলন সম্পন্ন করে, তাহলে তার কম্পাঙ্ক কত? 4। তাহলে প্রতি একক সময়ে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করবে সেই সংখ্যাটাকে বলা হয় কম্পাঙ্ক। আচ্ছা দেখো তো, একটা বস্তুর যদি পর্যায়কাল হয় হলো 0.25 সেকেন্ড, তাহলে তার কম্পাঙ্ক কত? 0.25 সেকেন্ডে সে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে, তাহলে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করবে বলো তো সবাই? 5টা। 0.25 বলছি, 4টা। ও 0। ঠিক আছে না, 1 সেকেন্ড 0.25 সেকেন্ডে হলো কয়টা? একটা, ঠিক না? তাহলে কোন একটা বস্তুর পর্যায়কাল হইলো কত? 0.25 সেকেন্ড। তাহলে পর্যায়কাল কি? একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে। ঠিক আছে, তাহলে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে সময় লাগে তার কত সেকেন্ড? 0.25 সেকেন্ড। তাহলে 0.25 সেকেন্ডে সে কয়টা পূর্ণ দোলন সম্পন্ন করলো? একটা। তাহলে 1 সেকেন্ডে কয়টা করলো? 4টা। ঠিক আছে, জি ভাই, 4টা 4টা। জি ভাই। তাহলে এই বস্তুর কম্পাঙ্ক কত হবে? 4। তাহলে কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দ্বারা বা এন দ্বারা
বা নিউ দ্বারা, নিউ একটা প্রতীক আছে, নিউ দ্বারাও অনেক সময় প্রকাশ করা হয়। ঠিক আছে? আর কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্জ বা সেকেন্ড ইনভার্স। আর আচ্ছা দেখো, তাহলে কম্পাঙ্ক সমান সমান কি 1/t, বা কম্পাঙ্ক সমান সমান 1 বাই পর্যায়কাল। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাঙ্ক বের করার সাধারণ সূত্র। কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক সমান সমান 1/t। আচ্ছা, তাহলে আর কি পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন, পর্যায়কাল, কম্পাঙ্ক, এই জিনিসগুলোর সংজ্ঞা তো বোঝা গেল। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে দশা। সেই দশা সম্পর্কে আমরা আরেকটু আগামীকালকে বলার চেষ্টা করব। ঠিক আছে, দশা আমরা একদম বিস্তারিত বলার চেষ্টা করব আগামীকালকে। ওকে ভাইয়া। আচ্ছা, আরেকটা সংজ্ঞা আছে দেখো, বিস্তার। দেখো, বিস্তার হচ্ছে কি স্পন্দনরত কোনো বস্তু সাম্যাবস্থান হতে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে বিস্তার। এই যে দেখো, স্প্রিং এর ক্ষেত্রে সে সাম্যাবস্থান থেকে এই পর্যন্ত গেল, তাহলে এই যে যে দূরত্বটা, এটাকে বলতেছি কি আমরা বিস্তার। এই দিকে যদি বিস্তার, ডান দিকে বিস্তারকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এটাকে আমরা বিস্তারকে আমরা প্রকাশ করি এ দ্বারা, অ্যামপ্লিটিউড আর কি, অ্যামপ্লিটিউড থেকে আসছে এ। তাহলে বস্তুটা ধরো ডান দিকে সর্বোচ্চ এ পর্যন্ত গেছে। একটা বস্তু সাম্যাবস্থা থেকে ডান দিকে যত দূর পর্যন্ত যাবে আর কি, সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে একটা বস্তু সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে যত দূরত্ব যাবে, তার বিপরীত দিকে ঠিক তত দূরত্বই কিন্তু যাবে। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থান থেকে সে ডান দিকে যদি প্লাস এ দূরত্ব যায়, সাম্যাবস্থান থেকে সে বাম দিকে যে দূরত্ব যাবে সেটাকে আমরা বলবো মাইনাস এ। তাহলে বিস্তারকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে বিস্তার কি সাম্যাবস্থান থেকে বস্তু যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত যায় সেটাকে বলা হয় তার বিস্তার। বিস্তার হইতে পারে আবার দুই রকম, একটা হচ্ছে রৈখিক বিস্তার আর একটা হচ্ছে কৌণিক বিস্তার। দেখো, সরল দোলকের ক্ষেত্রে দেখো, সরল দোলকটা এইদিকে গেল, এখানে আবার ফিরে আসলো, আবার এদিকে গেল, আবার ফিরে আসলো, তাহলে সে একদিকে সর্বোচ্চ এই যে এই দূরত্বটুকু গেছে, এটা হচ্ছে রৈখিক বিস্তার। কিন্তু সে কোণের দিক থেকে এই যে এই কোণটা গেছে, এই কোণটাকে বলা হবে তার কৌণিক বিস্তার। রৈখিক বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করি, কৌণিক বিস্তারকে থিটা দ্বারা প্রকাশ করি। বিস্তার বোঝা গেছে? বিস্তার জিনিসটা কি, বা অ্যামপ্লিটিউড, জি ভাই, বুঝা গেছে। যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব যাবে। এই প্রতীকটা মনে রাখবা, বিস্তারকে সবসময় এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এই টাইম লিমিট দেখাচ্ছে আর কি, যদি আর কি 6 মিনিট আছে, আর 6 মিনিট পরে সম্ভবত অফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেম মিটিং আইডি সেম পাসওয়ার্ড দিয়ে সবাই জয়েন করবে। ঠিক আছে, মিটিং আইডি এটাই থাকবে, পাসওয়ার্ড এটাই থাকবে। ঠিক আছে, ওকে ভাইয়া। আচ্ছা, সাথে সাথে জয়েন করবে, কেউ লেট করবো না আর কি, কাইটে গেলে সাথে সাথে আবার সেম মিটিং আইডি সেম পাসওয়ার্ড দিয়ে আবার জয়েন করবো। আচ্ছা, একটু দাঁড়াও, একটা অ্যানিমেশন ছিল, এটা দেখাচ্ছে না। আচ্ছা, বাদ দাও, অ্যানিমেশনটা আমার ডিলিট হয়ে গেছে। আচ্ছা, চিত্রটা দেখে খুব ভিজি ভিজি লাগতেছে, কিন্তু একটু আমি যতটুকু বলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, বুঝতে পারবে ইনশাল্লাহ। দেখো, বস্তুটা যখন এই যে এটা হচ্ছে কি বস্তুর সাম্যাবস্থা। আচ্ছা, ধরো এখানে একটা স্প্রিং সাম্যাবস্থায় আছে, স্প্রিং কল্পনা করো তোমরা, স্প্রিং স্প্রিং সাম্যাবস্থায় আছে।
এখানে একটা স্প্রিং সাম্যাবস্থায় আছে, সেই স্প্রিংটাকে তুমি এই বিন্দুতে নিয়ে আর কি এইখান থেকে টেনে এইখানে নিয়ে ছেড়ে দিলা, তাহলে স্প্রিংটা কি হবে, সে এই দিকে যাইতে থাকবে। দেখো এইখানে যখন তুমি নিয়ে ছেড়ে দিলা, যখন ছাড়ার আগ মুহূর্তে তার বেগ কিন্তু শূন্য, তার কিন্তু কোনো বেগ নাই। তুমি যখন ছেড়ে দিবা তখন দেখবে কি আস্তে আস্তে যত এই দিকে যাবে তার বেগ কিন্তু বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যখন ঠিক সাম্যাবস্থানে যায় পৌঁছাবে তখন তার বেগ কিন্তু সর্বোচ্চ হবে, এবং তার গতিশক্তি থাকার কারণে সে এই দিকে আগাইতে থাকবে, বাম দিকে আগাইতে থাকবে, বাম দিকে আগাইতে থাকবে, আগাইতে থাকবে, আগাইতে থাকবে। কিন্তু এবং বাম দিকে যখন আগাইতে থাকবে তখন কিন্তু তার বেগ আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, এবং একটা পর্যায়ে আবার বেগ শূন্য হয়ে যাবে। কখন আবার বেগ শূন্য হবে, ডান দিকে যত দূরে নিয়ামের টেনে ছেড়ে দিছিলাম, বাম দিকে ঠিক তত দূরে যাওয়ার পর আবার বেগ শূন্য হয়ে যাবে। তখন সে আবার কোন দিকে যাওয়া শুরু করবে, আবার ডান দিকে যাওয়া শুরু করবে, এবং আবার বেগ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এখানে এসে আবার সর্বোচ্চ হবে। এবং গতিশক্তি থাকার কারণে সে কি আবার ডান দিকে যেতে থাকবে। কিন্তু যখন আবার ডান দিকে যেতে থাকবে তখন কিন্তু আবার বেগ কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। আবার সে যখন এক্সট্রিম পজিশনে যাবে তখন কি আবার বেগ শূন্য হয়ে যাবে, তখন বুঝতে কি আবার বাম দিকে যেতে থাকবে। তাহলে এইভাবে সে কি সরল চন্দ্রিত স্পন্দনে দুলতে থাকবে, দুলতে থাকবে। এই ঘটনাটুকু বুঝতে পারছো তোমরা? স্প্রিং এর ক্ষেত্রে তোমরা রিলেট করতে পারতেছো জিনিসটা? আমার কথাটুকু বুঝতে জি পারছো? ভাইয়া, স্প্রিং এর জি ক্ষেত্রে ভাইয়া পারছি। বিভিন্ন বিন্দুতে স্প্রিং এর বেগটা আর কি, শুধু বেগটা একটু কল্পনা করো, চিত্রগুলো পরে বলতেছি, শুধু আর কি আমার কথাটা আর কি বোঝার চেষ্টা করো। সাম্যাবস্থানে তাইলে বেগ কত সর্বোচ্চ, যখন এক্সট্রিম পজিশনে, দুই পাশের এক্সট্রিম পজিশনে অর্থাৎ অ্যামপ্লিটিউড বা বিস্তার অবস্থায় তার বেগ কত, শূন্য। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো তো সবাই? যখন সরল চন্দ্রিত স্পন্দনরত কণার এক্সট্রিম পজিশনে বা বিস্তার অবস্থানে বেগ শূন্য, সাম্যাবস্থানে তার বেগ সর্বোচ্চ। এইটুক বোঝা গেছে সবার? একটু রেসপন্স করো জি সবাই। ভাইয়া বোঝা গেছে, বোঝা গেছে ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে একটা আর কি এইদিকে আর কি এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে ধরো বস্তুটা এইদিকে গতিশীল হচ্ছে। একটা বস্তু বা স্প্রিং কল্পনা করো, সরল চন্দ্রিত স্পন্দনে ধরো দুলতেছে। স্প্রিং যখন এই দিকে যাচ্ছে তখন ত্বরণ কাজ করতেছে কোন দিকে, এই দিকে। আমরা জানি ত্বরণ সবসময় সাম্যাবস্থানের দিকে কাজ করে, ঠিক না? তাহলে স্প্রিং যখন এই দিকে যাচ্ছে তখন ত্বরণ কাজ করতেছে কোন দিকে, এই দিকে। তাহলে একটা বস্তুর যদি বস্তুর বেগ যেই দিকে, ত্বরণ তার বিপরীত দিকে, তাহলে বস্তুর বেগটা কি আস্তে আস্তে কমবে না? কারণ ত্বরণ তো বেগটাকে বাধা দিচ্ছে, ঠিক না? বুঝতে ভাইয়া পারছো? আরেকবার। দেখো বস্তুটা যখন সাম্যাবস্থান থেকে ডান দিকে যাচ্ছে, এই যে এইটা কল্পনা দেখো, তখন ত্বরণের দিকটা কোন দিকে, ত্বরণের দিকে আমরা জানি সবসময় কি সাম্যাবস্থানের দিকে, কিন্তু আর কি ওই বস্তুর উপর প্রযুক্ত বলের দিকটা কোন দিকে, সাম্যাবস্থানের দিকে। অতএব বস্তুর ত্বরণটাও কোন দিকে হবে, সাম্যাবস্থানের দিকে হবে। তাহলে বস্তু যখন ডান দিকে যাচ্ছে তখন তার ত্বরণ কোন দিকে, বাম তার দিকে, বিপরীত দিকে, ঠিক আছে না? বাম দিকে। বাম বস্তুর দিকে। বস্তুর বেগ জি। ডান দিকে যাচ্ছে, বস্তুর বেগ হচ্ছে ডান দিকে, কিন্তু ত্বরণ কোন দিকে, বাম দিকে। তাহলে বস্তুর বাম বেগ, দিকে। একটা বস্তু ধরো একটা বেগে যাচ্ছে, তুমি তার বিপরীত দিকে টানতেছো, তাহলে তার বেগটা কি ধীরে ধীরে কমবে না? জি ভাইয়া। একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কল্পনা করো, যখন তুমি একটা বস্তুকে উপরে খাড়া উপরে দিকে নিক্ষেপ করো, ঠিক আছে? আচ্ছা, ওই টাইম শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার যখন ঢুকবো তখন এটা নিয়ে আবার বলবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই পর্যন্ত যতটুকু বোঝানো হয়েছে ততটুকু সবাই বুঝতে পারছো নাকি? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। এখন কি লিভ নিব ভাইয়া? একাই কেটে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই বেগ ত্বরণের সম্পর্ক, সরণের সাথে বেগের সম্পর্ক, সরণের সাথে ত্বরণের সম্পর্ক, এটা আমরা দেখবো আর কি, ঠিক আছে আজকে? এরপরে এটা আসার পরে আমরা আবার দেখবো।